নমস্কার সবাইকে আরো একবার কম্পিটিটিভ এক্সাম বাংলাতে। আমরা যে ইতিহাসের অধ্যায়ভিত্তিক ক্লাস করছিলাম, আজকে আমরা পৌঁছে গেছি মৌর্য সাম্রাজ্য এবং মৌর্য পরবর্তী যুগে। আগের ক্লাসগুলিতে আমরা সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, জৈন এবং বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজনপদ এবং মগধের উত্থান সম্পর্কে আলোচনা করেছি। আগের ক্লাসগুলি তোমরা যদি দেখে না থাকো, প্রতিটি সাবজেক্টের জন্য আমি আমাদের ইউটিউব চ্যানেলে আলাদা প্লেলিস্ট বানিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা ইতিহাসের সেকশনে গিয়ে তোমরা আমাদের আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আমাদের প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ছিল মুরা নামক একটি উপজাতির বংশোদ্ভূত। তিনি চাণক্যের সহায়তায় নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে তিনি মৌর্য সাম্রাজ্য স্থাপন করেছিলেন। ২ নম্বর প্রশ্ন, কৌটিল্যের আসল নাম কি ছিল? আমরা ইতিহাসের পাতায় এই কৌটিল্যের কথা অনেক পড়েছি। এই কৌটিল্যের আসল নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, বিষ্ণুগুপ্ত। এই কৌটিল্যের বিষ্ণুগুপ্ত নাম ছাড়া আমরা ইতিহাসে এনাকে চাণক্য বলেও চিনে থাকি বা আমরা অনেকে চাণক্য বলেও শুনেছি। তিনি বিখ্যাত রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ অস্ত্রশাস্ত্র রচনা করেছিলেন, যা মূলত মৌর্য আমলের প্রশাসন ও রাজনীতির প্রধান উৎস ছিল। ৩ নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে কার সাথে যুদ্ধ করেছিলেন? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি আমাদের অনেক পরীক্ষায় আসে। এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সেলুকাস নিকেটরের সাথে। গ্রিক সম্রাট আলেকজান্ডারের প্রধান সেনাপতি ছিল আমাদের এই সেলুকাস নিকেটর। এই সেলুকাস নিকেটরের সাথেই চন্দ্রগুপ্তের মৌর্যের ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে জয় হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য এবং যুদ্ধে জয়ের উপহার হিসাবে তিনি সেলুকাস নিকেটরের থেকে ৫০০টি যুদ্ধহাতি উপহার পান। ৪ নম্বর প্রশ্ন, স্যার উইলিয়াম জোন্স কাকে গ্রিক বিবরণীর স্যান্ড্রোকোটাস হিসেবে চিহ্নিত করেছেন? প্রশ্নটা কি আমি আবার বলছি, স্যার উইলিয়াম জোন্স একজন বিখ্যাত ঐতিহাসিক কাকে গ্রিক বিবরণীর স্যান্ড্রোকোটাস হিসাবে চিহ্নিত করেছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। ৫ নম্বর প্রশ্ন, বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা এই গ্রন্থটির লেখক কে? এটি আমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি তোমরা সবাই এর উত্তর দিতে পারবে। এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে মেগাস্থেনিস। এই মেগাস্থেনিস কে ছিল? মেগাস্থেনিস ছিল গ্রিক রাজা সেলুকাসের রাজদূত। তিনি চন্দ্রগুপ্তের মৌর্যের দরবারে অর্থাৎ পাটলিপুত্রতে এসেছিলেন। তার লেখা এই বই থেকে মৌর্য আমলের সমাজ ও রাজধানীর পাটলিপুত্রের বিবরণ পাওয়া যায়। ৬ নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগে কোন প্রথা মেনে শ্রবণ বেলগোলাতে দেহত্যাগ করেন? অর্থাৎ এখান থেকে আমরা প্রশ্নের মধ্যে আর একটা প্রশ্ন দেখতে পেলাম। কি প্রশ্ন দেখতে পেলাম? যে চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় মারা যান? তাহলে আমাদের সেখানে সঠিক উত্তর হয়ে যেত শ্রবণ বেলগোলাতে। কিন্তু আমাদের এখানে তো সেটা চাইনি। আমাদের এখানে কি চেয়েছে? চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগে কোন প্রথা মেনে শ্রবণ বেলগোলাতে দেহত্যাগ করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সাল্লেখানাতে। এই সাল্লেখানাটা কি? এই সাল্লেখানাটা হলো জৈন নিয়ম মেনে যতক্ষণ না মৃত্যু হয় ততক্ষণ উপবাস করা অর্থাৎ না খেয়ে থাকা। চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগে জৈন ধর্মে দীক্ষিত হয়েছিলেন জৈন আচার্য ভদ্রবায়ুর নিকটে। তখন তিনি শ্রবণ বেলগোলাতে যান এবং সেখানে এই সাল্লেখানা অর্থাৎ অমরণ পর্যন্ত উপবাস থেকে তিনি দেহত্যাগ করেন। ৭ নম্বর প্রশ্ন, চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্যের নন্দ বংশ ধ্বংস করার বিবরণ কোন নাটকে পাওয়া গেছে? প্রশ্নটা কি আমাদের, চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্যের নন্দ বংশ যে ধ্বংস করার বিবরণ সেটা কোন নাটকে পাওয়া যায়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মুদ্রা রাক্ষসী। এই মুদ্রা রাক্ষসটি একটি বিখ্যাত বই এবং এটি লিখেছিলেন বিশাখা দত্ত। কে লিখেছিল? বিশাখা দত্ত। ৮ নম্বর প্রশ্ন, গ্রিকরা কাকে অমিত্র চ্যাটার বা অমিত্র ঘাত অর্থাৎ শত্রুর হননকারী নামে ডাকত? এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, বিন্দুসার। এই বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে এবং বিন্দুসারের ছেলে ছিল আমাদের সম্রাট অশোক এবং তিনি তার রাজত্বের সময় দক্ষিণ ভারতের কলিঙ্গ ছাড়া প্রায় পুরো দক্ষিণ ভারতই জয় করেছিলেন। ৯ নম্বর প্রশ্ন, সিংহাসনে বসার আগে সম্রাট অশোক কোন কোন অঞ্চলের গভর্নর বা প্রাদেশিক শাসক ছিলেন? সিংহাসনে বসার আগে সম্রাট অশোক কোন কোন অঞ্চলের গভর্নর বা প্রাদেশিক শাসক ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, উজ্জয়িনী এবং তক্ষশিলায়। বিন্দুসারের রাজত্বকালে অশোক এই অঞ্চলের দায়িত্বে ছিলেন। ১০ নম্বর প্রশ্ন, বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে এবং কোন নদীর তীরে হয়েছিল? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে এবং কোন নদীর তীরে হয়েছিল?
এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি 261 BC এবং দয়া নদীর তীরে। এই যুদ্ধের ভয়াবহ রক্তপাত দেখে সম্রাট অশোকের মনের পরিবর্তন হয় এবং তিনি বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তের প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 11 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক তার কোন নীতি পরিবর্তন করে কোন নীতি গ্রহণ করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে ভেরি ঘোষ নীতি ত্যাগ করে ধর্মঘোষ নীতি তিনি গ্রহণ করেন। এই ভেরি ঘোষ নীতি মানে হলো যুদ্ধের মাধ্যমে সবকিছু জয় করা এবং ধর্মঘোষ মানে হলো শান্তি এবং ধর্মের মাধ্যমে মানুষের মন জয় করা। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক ভেরি ঘোষ নীতি ত্যাগ করে ধর্মঘোষ নীতি গ্রহণ করে এবং তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। তিনি বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য তার পুত্র মহিন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। 12 নম্বর প্রশ্ন, অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিস্তারিত বিবরণ পাওয়া যায়? অশোকের রাজত্বকালে আমরা অনেক কটা শিলালিপির খোঁজ পাই এবং তার মধ্যে থেকে একটি শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি 13তম শিলালিপিতে। 13 নম্বর প্রশ্ন, অশোকের কোন শিলালিপিতে পশু বলি নিষিদ্ধকরণ অর্থাৎ প্রোহিবিশন অফ এনিম্যাল স্যাক্রিফাইসের নির্দেশ পাওয়া যায়? তাই আমরা আগের প্রশ্নে কি দেখলাম? সম্রাট অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিস্তারিত বিবরণ পাওয়া যায়? আর এই প্রশ্নটাই দিয়েছে আমাদের কোন শিলালিপিতে পশু বলি নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে প্রথম প্রধান শিলালিপিতে। অর্থাৎ প্রথম শিলালিপিতে লেখা ছিল পশু বলি নিষিদ্ধ, দ্বিতীয় শিলালিপিতে ছিল জনকল্যাণমূলক কাজ এবং চিকিৎসা স্বাস্থ্যের কথা, 3 নম্বর শিলালিপিতে ছিল পিতামাতা, গুরুজন এবং ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা করার কথা। পরবর্তী প্রশ্ন, সমাজে বৌদ্ধ ধর্ম প্রচার এবং তদারকি করার জন্য অশোক কোন বিশেষ অধিকারী বা কর্মচারী নিয়োগ করেছিলেন? কি বলেছে আবার বলছি প্রশ্নটা, সমাজে বৌদ্ধ ধর্ম প্রচার এবং তদারকি করার জন্য অশোক কোন বিশেষ আধিকারিক বা কর্মচারী নিয়োগ করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি ধম্ম মহামাত্র। অশোকের পঞ্চম প্রধান শিলালিপি থেকে পাওয়া যায় যে তিনি সমাজে নৈতিকতা এবং ধর্ম প্রচারের জন্য ধম্ম মহামাত্র নামক এই পদটি তৈরি করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, অশোক তার রাজত্বকালে কততম শিলালিপিতে প্রথম বুদ্ধগয়া পরিদর্শনের অর্থাৎ ধম্মযাত্রার কথা উল্লেখ করেছেন? কি বলেছে আবার বলছি প্রশ্নটা, অশোক তার রাজত্বকালে কততম শিলালিপিতে প্রথম বুদ্ধগয়া পরিদর্শনের অর্থাৎ ধর্মযাত্রার কথা উল্লেখ করেছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি 8তম শিলালিপিতে তিনি ধর্মযাত্রার কথা উল্লেখ করেছেন। 16 নম্বর প্রশ্ন, অশোকের বিখ্যাত সার মূর্তি খোদাই করা রামপুরাভা স্তম্ভটি বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ সম্রাট অশোক অনেক কটি স্তম্ভ বানিয়েছিলেন এবং যেগুলোর থেকে আমাদের অনেক পরীক্ষায় প্রশ্ন আসে, তাই আমাদের এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। তাই কি বলেছে প্রশ্নটায়, অশোকের বিখ্যাত সার মূর্তি খোদাই করা রামপুরাভা স্তম্ভটি বর্তমানে কোথায় সংরক্ষিত রয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমার অপশনটি রাষ্ট্রপতি ভবনে। রামপুরভা স্তম্ভটি বিহারে অবস্থিত ছিল। এই স্তম্ভটির ওপরের অংশে বিখ্যাত ষাঁড়ের ভাস্কর্যটি বর্তমানে দিল্লি রাষ্ট্রপতি ভবনে রাখা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, অশোকের কোন স্তম্ভটি নেপালের লুম্বিনীতে অবস্থিত এবং যা যুদ্ধের জন্মস্থানের সাক্ষ্য দেয়? সম্রাট অশোকের শিলালিপি এবং বিভিন্ন স্তম্ভ থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন আসে, তাই প্রত্যেকটি ইম্পর্টেন্ট স্তম্ভ এবং শিলালিপি যেন আমাদের ভালো করে মনে থাকে। 17 নম্বর প্রশ্নটায় কি বলেছে তাহলে আমাদের, অশোকের কোন স্তম্ভটি নেপালের লুম্বিনীতে অবস্থিত এবং যা বুদ্ধের জন্মস্থানের সাক্ষ্য দেয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি রূপান্দেহী স্তম্ভ। সম্রাট অশোকের লুম্বিনীতে অবস্থিত রূপান্দেহী স্তম্ভটি বুদ্ধের জন্মস্থানের সাক্ষ্য দেয়। এবং এই নেপালের লুম্বিনীতে অবস্থিত অপর একটি স্তম্ভ হলো আমাদের নীলাগি সাগর। এই দুটি স্তম্ভই খুবই ইম্পর্টেন্ট এবং নেপালের লুম্বিনীতে অবস্থিত। 18 নম্বর প্রশ্ন, দেবানাম প্রিয়াদাসী অশোকা অর্থাৎ দেবনাম প্রিয় প্রিয়দর্শী অশোক নামটি কোন শিলালিপিতে সুস্পষ্ট পাওয়া গেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি মাসি শিলালিপিতে। এই শিলালিপিটি কর্ণাটকে পাওয়া গেছিল। 19 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এবং কে প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 1837 সালে জেমস প্রিন্সেস। অশোকের শিলালিপি মূলত তিনটি প্রধান লিপিতে খোদাই করা হতো। প্রথমেই আমাদের রয়েছে আরামাইক, 2 নম্বরে রয়েছে আমাদের খোরষ্টি এবং 3 নম্বরে রয়েছে আমাদের ব্রাহ্মী। 20 নম্বর প্রশ্ন, কৌটিল্যের অস্ত্রশাস্ত্রের সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের হার্ট বা মন কাকে বলা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। 21 নম্বর প্রশ্ন, মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থ অনুযায়ী মৌর্য আমলের ভারতীয় সমাজ কটি জাতি বা শ্রেণীতে বিভক্ত ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি 7টি ভাগে বিভক্ত ছিল। মেগাস্থেনিসের মতে মৌর্য সমাজে 7টি ভাগে বিভক্ত ছিল। প্রথমেই ছিল আমাদের দার্শনিক,
2 নম্বরে আমাদের কৃষক, 3 নম্বরে আমাদের পশুপালক, 4 নম্বরে আমাদের কারিগর, 5 নম্বরে সৈন্য, 6 নম্বরে পরিদর্শক, 7 নম্বরে আধিকারিক। 22 নম্বর প্রশ্ন, মৌর্য প্রশাসনের প্রধান রাজস্ব সংগ্রহকারী বা ট্যাক্স কালেক্টরকে কি বলা হতো? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশানে সমহর্তা। এই সমহর্তার নিচে যারা কাজ করতো তাদেরকে বলা হতো আমাদের যুক্ত, এবং এই যুক্তরাই কর আদায় করতেন, অর্থাৎ তাদের কর আদায়ের সহকর্মী বলা হতো, এবং যারা যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর প্রধান নেতা ছিলেন তাদেরকে বলা হতো নায়ক। 23 নম্বর প্রশ্ন, মৌর্য প্রশাসনের প্রধান কোষাধ্যক্ষ বা রাষ্ট্রীয় কোষাগারের প্রধানকে কি বলা হতো? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সানিধাতা। আগের প্রশ্নে আমি বলে দিলাম সমহর্তা কি, যুক্তও বলে দিলাম কি, আর নায়ক হচ্ছে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর প্রধান নেতাকে বলা হয়। তাহলে আমাদের পড়ে থাকতো অপশন বি, সানিধাতা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সানিধাতা। 24 নম্বর প্রশ্ন, মৌর্য আমলের দেওয়ানি আদালতের প্রধান বিচারক বা জাজকে কি বলা হতো? মৌর্য আমলের দেওয়ানি আদালতের প্রধান বিচারক বা জাজকে কি বলা হতো? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্যবহারিক। 25 নম্বর প্রশ্ন, মৌর্য যুগে যারা ছদ্মবেশে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করত সেই গতিশীল গুপ্তচরদের কি বলা হতো? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সঞ্চারী। এই সঞ্চারীর কাজ ছিল তারা ঘুরে ঘুরে এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন তথ্য সংগ্রহ করা। মৌর্য আমলে গুপ্তচরদের সামগ্রিকভাবে গুড়পুরুষ বলা হতো। এদের দুটি ভাগ ছিল, একটা সংস্থান যারা এক জায়গায় বসে বা অফিসে স্থায়ীভাবে কাজ করত, আর একটা হলো আমাদের এই সঞ্চারী যারা ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতো বা তথ্য আনতো। 26 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের অবন্তী যেটা সবার পশ্চিমে অবস্থিত ছিল, এই প্রদেশের রাজধানী কোথায় ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, উজ্জয়িনী। 27 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন এবং তাকে কে হত্যা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মৌর্য বংশের শেষ রাজা ছিল আমাদের বৃহদ্রথ, এবং তাকে পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেন। 28 নম্বর প্রশ্ন, পুষ্যমিত্র শুঙ্গ যখন মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথকে হত্যা করে তখন তিনি বৃহদ্রথের কোন পদে নিযুক্ত ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেনাপতির প্রধান ছিল, অর্থাৎ সেনাপতি ছিল। 185 খ্রিস্টপূর্বাব্দে এক সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের সময় সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ রাজা বৃহদ্রথকে হত্যা করেন এবং মগধে প্রথম ব্রাহ্মণ রাজবংশ শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। এর থেকে আমরা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে যাই যে প্রথম মগধে ব্রাহ্মণ বংশ কে প্রতিষ্ঠা করে? তখন আমাদের সঠিক উত্তর হয়ে যেত রাজা পুষ্যমিত্র শুঙ্গ। এই শুঙ্গ প্রদেশের রাজধানী ছিল বিদিশাতে, যেটা বর্তমানে আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। 29 নম্বর প্রশ্ন, পুষ্যমিত্র শুঙ্গদের করা অশ্বমেধ যজ্ঞের প্রধান পুরোহিত কে ছিলেন? যিনি মহাভাষ্য এবং যোগসূত্র রচনা করেন। কি বলেছে প্রশ্নটায়? পুষ্যমিত্র শুঙ্গের করা অশ্বমেধ যজ্ঞের প্রধান পুরোহিত কে ছিলেন এবং এই পুরোহিতটাই মহাভাষ্য এবং যোগসূত্র রচনা করেন। এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে মহর্ষি পতঞ্জলি। 30 নম্বর প্রশ্ন, শুঙ্গ বংশের শেষ রাজা দেবীভূতিকে হত্যা করে কে? কান বংশ, অর্থাৎ কানভা ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন। এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে বাসুদেব। 31 নম্বর প্রশ্ন, পালি ভাষায় রচিত বিখ্যাত মিলিন্দী পণ্য গ্রন্থটি আসলে কি? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে বৈদ্য ভিক্ষুক নাগসেন ও ইন্দ্রগিক রাজা মেনানন্দের প্রশ্নোত্তর। এই ইন্দ্রগিক রাজা মেনান্দার বৈদ্য ভিক্ষুক নাগসেনের দ্বারা প্রভাবিত হয়ে তিনি আমাদের বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিল। 32 নম্বর প্রশ্ন, শক রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম রুদ্রদমনের তৈরি ভারতের প্রথম দীর্ঘতম সংস্কৃত শিলালিপিটির নাম কি? প্রশ্নটি আমি আবার পড়ছি, শক রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম রুদ্রদমনের তৈরি ভারতের প্রথম দীর্ঘতম সংস্কৃত শিলালিপিটির নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, জুনাগড় শিলালিপি। এই জুনাগড় শিলালিপিটি বর্তমানে গুজরাটে অবস্থিত। এই শিলালিপি থেকে জানা যায় রুদ্রদমন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি বিখ্যাত সুদর্শন হ্রদটি নিজের ব্যক্তিগত তহবিল থেকে খরচা করে সংস্কার করেছিলেন। এটি আমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যায় যে রুদ্রদমন জুনাগড়ে তার নিজস্ব তহবিল থেকে খরচা করে সুদর্শন লেকটি সংস্কার করেছিলেন। 33 নম্বর প্রশ্ন, কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং কোন ক্যালেন্ডার চালু করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 78 এডিতে, অর্থাৎ 78 খ্রিস্টপূর্বাব্দে, এবং সেই ক্যালেন্ডারের নাম ছিল আমাদের শকাব্দ। এই কনিষ্কের সময় তার রাজধানী ছিল আমাদের পুরুষপুর, বর্তমানে যাকে আমরা পেশোয়ার নামে চিনি, এবং মথুরা। তিনিও পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এর প্রসার করেন। এর জন্য তাকে দ্বিতীয় অশোকও বলা হয়। তার সময় সব থেকে বেশি খাঁটি সোনার মুদ্রা তৈরি করা হয়েছিল। 34 নম্বর প্রশ্ন,
কনিষ্কের সভায় বিখ্যাত চিকিৎসক ও প্রাচীন ভারতে আয়ুর্বেদ শাস্ত্রের জনক চরক কোন গ্রন্থটি রচনা করেন? আবারও বলছি প্রশ্নটা, কনিষ্কের রাজসভায় বিখ্যাত চিকিৎসক ও প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের জনক চরক কোন গ্রন্থটি রচনা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশানে চরক সংহিতা। এই চরক ছিলেন কনিষ্কের রাজবৈদ্য এবং তাকে শল্য চিকিৎসার জনক বলা হয়। ৩৫ নম্বর প্রশ্ন, কনিষ্কের সভায় বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অশ্বঘোষ সংস্কৃতে কোন বিখ্যাত গ্রন্থটি রচনা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, এ ও বি উভয়, অর্থাৎ তিনি বুদ্ধচরিত এবং সূত্রালঙ্কার দুটি বই লিখেছিলেন। ৩৬ নম্বর প্রশ্ন, অশোকের কোন বিখ্যাত শিলালিপিটি গ্রিক এবং আরামাইক এই দুই ভাষাতেই পাওয়া যায়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কান্দাহার শিলালিপিটি। বর্তমানে কান্দাহার শিলালিপিটি আফগানিস্তানে অবস্থিত। এই লিপিটি গ্রিক এবং আরামাইক দুই ভাষাতেই খোদাই করা হয়েছিল। ৩৭ নম্বর প্রশ্ন, অশোকের পাকিস্তানে প্রাপ্ত শিলালিপিগুলি যেমন শাহবাজি গড়ি এবং মানসেহেরা কোন লিপিতে লেখা হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, খরষ্টি লিপিতে লেখা হয়েছিল। খরষ্টি লিপিটি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। অন্যদিকে ভারতের মূল ভূখণ্ডের যে লিপিগুলি লেখা হতো সেগুলি ব্রাহ্মী লিপিতে লেখা হতো, যা লেখা হতো আমাদের বাঁ দিক থেকে ডান দিকে। ৩৮ নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপিগুলিতে খোদাইকারী বা লিপিকারককে অর্থাৎ স্ক্রাইবকে কি নামে উল্লেখ করা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে থিলনকর বা চপর হিসাবে। অশোকের কর্ণাটকের ব্রহ্মগিরিতে পাওয়া শিলালিপির শেষে খোদাই করা লেখকের নাম চপর হিসাবে পাওয়া গেছে। ৩৯ নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপির মূল ভাষাটি কি ছিল যা সাধারণ মানুষের বুঝতে সুবিধা হতো? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, প্রাকৃত। যাতে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয় এর জন্য অশোক তার বেশিরভাগ শিলালিপিগুলি প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী ভাষায় লিখেছিলেন। ৪০ নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের লাস্ট প্রশ্ন, অশোকের কোন লিপিটি ফিরোজ শাহ তুগলক আম্বালা অর্থাৎ টোপরা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? আবারও বলছি, অশোকের কোন লিপিটি ফিরোজ শাহ তুগলক আম্বালা অর্থাৎ টোপরা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে দিল্লি টোপরা স্তম্ভটি। ফিরোজ শাহ তুগলক দুটি স্তম্ভ দিল্লিতে এনেছিলেন। প্রথমটি হলো আমাদের টোপরা, যেটা হরিয়ানাতে ছিল, এবং দ্বিতীয়টি আমাদের মিরট, যেটা উত্তরপ্রদেশ ছিল। এই দিল্লি টোপরা স্তম্ভটি প্রথম পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেস। তো আজকের ক্লাস এইটুকুই। তো আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী সিরিজগুলি ফলো করার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে। আমরা আমাদের চ্যানেলে ইতিহাসের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স, ভূগোল, পলিটি, বিজ্ঞান সব ধরনেরই ক্লাস করে থাকি, অর্থাৎ আমরা জিকে কমপ্লিট সিলেবাস কভার করে থাকি। তাই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের ভালো লাগবে।